আজকে যে কি হলো, কখন থেকে বসে আছি, কেউ খেলতে আসছে না। ডেকে আনতে হবে বোধহয়। যাই, ডেকে আনি গিয়ে। এই কথা বলে ছোট্ট ছেলে রাজু সেখান থেকে চলে গেল। কিছু দূরত্ব যাওয়ার পর সে এক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, ওই রাহুল, রাহুল, ওই রাহুল, বাড়িতে আছিস? আরে রাজু যে, বলো কেমন আছো বাছা? দিদা, বলছি রাহুল বাড়িতে নেই। কে রাহুল? ও তো আজ সকালে মামা বাড়ি গেছে। আজকে খেলতে আসেনি তাই ডাকছিলাম। ঠিক আছে, আমি এখন আসি দিদা। এই কথা বলে রাজু সেখান থেকে চলে গেল। আজ বোধহয় আর কেউই খেলতে আসবে না। থাক, যাই, একটু নদীর দিক থেকে ঘুরে আসি গিয়ে। এই কথা বলে রাজু নদীর রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। পথের ধারে এক তান্ত্রিক বসেছিল। সে রাজুকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কি হে খোকা, ওইদিকে কোথায় যাচ্ছ? আমি নদীর দিকে ঘুরতে যাচ্ছি দাদু। ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন তুমি কিন্তু নদীর ওপারের জঙ্গলে যাবে না। ওপারে বিপদ থাকতে পারে, ঠিক আছে? ঠিক আছে দাদু, আমি জঙ্গলে যাব না, তুমি চিন্তা করো না। আর মনে থাকে যেন তাড়াতাড়ি ফিরে আসবে। তান্ত্রিকের কথা শুনে রাজু সেখান থেকে চলে গেল। আরে বাহ, কত সুন্দর জায়গা! তান্ত্রিক দাদু শুধু ভয় দেখায়। যাই, একটু ওপার থেকেও ঘুরে আসি। এই বলে তান্ত্রিকের কথা অমান্য করে রাজু নদী পার হয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। রাজু হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা শেওড়া গাছের তলায় এসে দাঁড়ায়। কি সুন্দর জায়গা! অনেকক্ষণ হেঁটেছি, একটু বসে জিরিয়ে নি। যে শেওড়া গাছের তলায় রাজু বিশ্রাম নিচ্ছিল, সেই গাছেই ছিল এক শাকচুন্নির বাস। আরে, এ তো মানুষের বাচ্চা! 100 বছর পর কোনো মানুষ এপারে এসেছে। একে তো ছাড়া যাবে না। দেখি তো, ঝাড়ুটা বের করি। এরপর শাকচুন্নি নিচে নেমে এলো। তাকে দেখে রাজু ঘাবড়ে গেল আর বলল, ও বাবা রে, এ তো শাকচুন্নি! কি হবে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। রাজু পালানোর চেষ্টা করতে লাগলো। শাকচুন্নি তখনই বলল, পালাবি কোথায়? দাঁড়া, আজ রাতেই তোর ঘাড় মটকাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল অনেক শিষ্য, এবার তুই হবি ভ্যানিশ কিংবা অদৃশ্য। আপাতত এ অদৃশ্য অবস্থায় বন্দি থাক, পরের ব্যবস্থা করব। বিকেলের ঘুমটা সেরে আসি। এরপর শাকচুন্নি গাছে উঠে ঘুমিয়ে পড়ল।
বিকাল থেকে ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল, একবার খুঁজে পাই ওর খেলার ইচ্ছে আমি ঘুচিয়ে দেব। তখনই রামলাল সেখান থেকে হেঁটে আসছিল। তাকে দেখতে পেয়ে বিজু জিজ্ঞেস করে উঠল, আরে ভাই রামলাল, বলছি রাজুকে দেখেছো? সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলতে পারো? কি বলছো বিজু? কোথায় আর যাবে? কোথাও না কোথাও আশেপাশেই আছে নিশ্চয়ই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, চলো আমরা খুঁজে দেখছি। বটতলার দিকে চলো, ওইদিকে হয়তো থাকতেও পারে। ঠিক আছে রামলাল, তবে চলো ওইদিকেই যাওয়া যাক। এরপর বিজু এবং রামলাল বটতলার দিকে হাঁটতে শুরু করলো। কোথায় গেল বলো তো? এখনো তো দেখতে পাচ্ছি না তাকে। চলো আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখা যাক। তারা হাঁটতে হাঁটতে সেই তান্ত্রিকের কাছে পৌঁছে গেল আর বলল, বিজু, ওই দেখো তান্ত্রিক বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করা যাক। তারা তান্ত্রিকের কাছে গেল আর জিজ্ঞেস করলো, তান্ত্রিক বাবা, রাজুকে কোথাও দেখেছেন? বিকেল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। হ্যাঁ, ও তো এই দিক থেকেই গেল। আমাকে বলল ও নাকি নদীর তীরে যাচ্ছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। মানে নিশ্চয়ই ও আমার কথা না শুনে জঙ্গলের ওইদিকে গিয়েছে। ও নদী পার হয়েছে। আমি ওকে মানা করেছিলাম নদী পার হতে, ও আমার কথা শোনেনি। এখন আমাদেরকে যেতে হবে ওখানে। সাধু বাবা, তাহলে আপনিও আমাদের সঙ্গে চলুন। আমাকে তো যেতেই হবে। এখন দেরি না করে তাড়াতাড়ি চলো। এরপর তান্ত্রিক বিজু আর রামলাল নদীর তীরের দিকে হাঁটতে শুরু করলো। আমাদের নদী পার হতে হবে। আমার মনে হয় রাজু ওই পাড়েই গিয়েছে। তারা তিনজনে নদী পার হয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তান্ত্রিক শেওড়া গাছের সামনে গিয়ে দাঁড়ায়। কি হলো তান্ত্রিক বাবা, দাঁড়িয়ে গেলেন কেন? আমি বুঝতে পারছি ওই গাছে শাকচুন্নি থাকে। ওই মনে হয় রাজুকে আটকে রেখেছে। কি বলছেন তান্ত্রিক বাবা? এবার আপনি আমাদের বাঁচাতে পারেন। দাঁড়াও, আমি শাকচুন্নিকে বের করছি গাছের থেকে। শাকচুন্নি, আমি জানি তুই এই গাছেই আছিস। বেরিয়ে আয়, রাজুকে ছেড়ে দে, না হলে মন্ত্র বলে তোকে আমি ভস্ম করে দেব। বেরিয়ে আয়। বিকেলের ঘুমটা নষ্ট করে দিলি তো হতচ্ছাড়া। দাঁড়া, ঝাড়ুটা নিয়ে আসি। এমন ধোলাই দেব, মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। আরে, এ তো শাকচুন্নি এদিকেই আসছে। আরে তান্ত্রিক বাবা, তাড়াতাড়ি কিছু একটা করুন। ভয় পেও না, চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি মন্ত্র বলে এর একটা ব্যবস্থা করে দেব। দাঁড়া, এবার সব কটার 12টা বাজিয়ে দেব। শাকচুন্নি তাদের মারার চেষ্টা করতে থাকলো, কিন্তু পারল না।
তান্ত্রিক মন্ত্র বলল। ওং বং চং বলে করে দেব ভস্য, অদৃশ্য রাজুকে করে দেব দৃশ্য। খল খল জল জল পুচ্ছল ছল ছল, ভৌতিক সরণিতে আত্মারা টলমল। সাহা সাহা সাহা। আমি 1 ঘন্টা পর আবার আসবো। সাতজনই অদৃশ্য হয়ে গেল আর রাজু সেখানে ফিরে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, সরি তান্ত্রিক দাদু, আমি তোমার কথা না শুনে এবারে চলে এসেছিলাম। রাজু, আমার কথা না শুনে তুমি এবারে এসছো, তার জন্যই এত বিপদ। আমরা যদি ঠিক সময় না আসতাম তাহলে কি হতো তুমি জানো? সরি তান্ত্রিক দাদু, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম কখনো করব না, আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে রাজু, তবে মনে রেখো বড়রা যা বলে ভালোর জন্যই বলে, তাই তাদের কথা ভবিষ্যতে কখনো অমান্য করো না যেন। কি মনে থাকবে তো? ঠিক আছে তান্ত্রিক দাদু, মনে থাকবে। ঠিক আছে, এবার চলো সবাই একসঙ্গে গ্রামে ফিরে যাই, সন্ধে হয়ে আসছে। তারপর তারা সকলে মিলে একসঙ্গে গ্রামে ফিরে গেল। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা বুঝলে তো যে বড়রা যা বলে ভালোর জন্যই বলে। তোমরা যেন বড়দের কথা অমান্য করো না, তাহলে কিন্তু আবার শাকচুন্নি চলে আসবে।